দখলদারিত্ব চললে অস্ত্র ত্যাগ করবে না ফিলিস্তিনি যোদ্ধারা। থাইল্যান্ডে বিশাল জয়, আনুতিনের ভোটের জয়। অ্যাপস্টিনের মৃত্যু নিয়ে আগেই কি তাহলে খসড়া বিবৃতি তৈরি করা হয়েছিল? চাঁদে 10 বছরের মধ্যে শহর গড়তে চান ইলন মাস্ক। হংকংয়ে গণতন্ত্রপন্থী মিডিয়া মোগল জিমি লাইয়ের 20 বছরের কারাদণ্ড। দোহার আল জাজিরা ফোরামে দেওয়া বক্তব্যে তিনি বলেন, নিরস্ত্র জনগণকে ইসরায়েল সহজেই শিকারে পরিণত করবে, তাই গাজায় অনুকূল ও নিরাপদ পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত হামাস অস্ত্র ত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবে না। খবর প্রকাশ করেছে আল জাজিরা। খালেদ মেশাল বলেন, যতদিন গাজায় ইসরায়েলের দখলদারিত্ব থাকবে ততদিন হামাস প্রতিরোধ চালিয়ে যাবে। প্রসঙ্গত 2025 সালের 10ই অক্টোবর গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর হলেও তা বাস্তবে কার্যকর হয়নি। গত 4 মাসে ইসরায়েল অন্তত 1543 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এতে 5 শতাধিক ফিলিস্তিনি নিহত এবং 1,500-এর বেশি আহত হয়েছেন। এই পরিস্থিতিতে গত জানুয়ারিতে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হয়। এতে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন ও হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ অন্যতম শর্ত হিসেবে উল্লেখ করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে কূটনৈতিক তৎপরতাও চলছে। তবে হামাসের দাবি গাজায় নিরাপত্তা ও রাজনৈতিক পরিবেশ নিশ্চিত না হলে নিরস্ত্রীকরণের প্রশ্নই ওঠে না। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডের সাধারণ নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুল। তার নেতৃত্বাধীন ভুমজাইথাই পার্টি দেশটির দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে স্থিতিশীল সরকার গঠনের পথে এগিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত ডিসেম্বরে সীমান্ত সংঘাতের প্রেক্ষাপটে আকস্মিক নির্বাচনের ঘোষণা দেন আনুতিন চানভিরাকুল। প্রাথমিক ফলাফলে 500 আসনের সংসদে ভুমজাইথাই পার্টি পেয়েছে প্রায় 192টি আসন। প্রগতিশীল পিপলস পার্টি পেয়েছে 117টি এবং পেউ থাই পার্টি পেয়েছে 74টি আসন। নির্বাচনে জয় নিয়ে আনুতিন বলেন, এই বিজয় শুধু তার দলের নয় বরং সব থাই নাগরিকের। জনগণের সেবায় সর্বোচ্চ চেষ্টা করার প্রতিশ্রুতিও দেন তিনি। অন্যদিকে পিপলস পার্টির নেতা নাকথাফং রুয়াংপানিয়াওত পরাজয় স্বীকার করে জানান, তারা ভুমজাইথাই নেতৃত্বাধীন সরকারে যোগ দেবে না এবং কোনো বিকল্প জোটও গঠন করবে না। নির্বাচনের পাশাপাশি নতুন সংবিধান প্রণয়নের বিষয়ে গণভোটও অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, প্রায় 2-1 ব্যবধানে ভোটাররা নতুন সংবিধানের পক্ষে মত দিয়েছেন। উল্লেখ্য, 2017 সালে সামরিক সরকারের প্রণীত সংবিধান ক্ষমতা কেন্দ্রীভূত করেছিল বলে সমালোচিত ছিল। নতুন সংবিধান কার্যকর হলে সংসদে সংশোধন প্রক্রিয়া শুরু করা যাবে। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য আরও 2টি গণভোট আয়োজন করতে হবে। যৌন পাচারের দায়ে দণ্ডপ্রাপ্ত জেফ্রি অ্যাপস্টিনকে 2019 সালের 10 আগস্ট নিউ ইয়র্কের ম্যানহাটানে অবস্থিত মেট্রোপলিটন কারেকশনাল সেন্টার এ তার কারাকক্ষে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে মার্কিন বিচার বিভাগ প্রকাশিত নথিপত্রে দেখা গেছে, এপস্টিনের মৃত্যু নিয়ে যে বিবৃতি দেওয়ার কথা ছিল তার একটি খসড়ায় তারিখ দেওয়া ছিল 9 আগস্ট 2019, অর্থাৎ মৃত্যুর একদিন আগে। প্রকাশিত নথিগুলোর অন্তত 23টি সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউ ইয়র্ক এর মার্কিন অ্যাটর্নি কার্যালয়ের বিবৃতি হিসেবে চিহ্নিত। এসব বিবৃতির একটি সংস্করণ তৎকালীন মার্কিন অ্যাটর্নি জিওফ্রে এস বারম্যানের নামে খসড়া করা হয়েছিল। ওই খসড়া বিবৃতিতে বলা হয়, এপস্টিনকে তাঁর কারাকক্ষে অচেতন অবস্থায় পাওয়া যায় এবং পরে মৃত ঘোষণা করা হয়। এতে ঘটনাটিকে উদ্বেগজনক বলে উল্লেখ করে ভুক্তভোগীদের ন্যায়বিচার প্রক্রিয়ায় এর প্রভাব নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়। একই সঙ্গে ষড়যন্ত্রসহ অন্যান্য অভিযোগের তদন্ত চালিয়ে যাওয়ার কথাও বলা হয়। নথিগুলোতে একই বিবৃতির একাধিক সংস্করণ পাওয়া গেছে, যেগুলোর কিছুতে ব্যক্তিগত তথ্য দৃশ্যমান থাকলেও অন্যগুলোতে তা গোপন রাখা হয়েছে, যা নথি প্রকাশ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এপস্টিনকে তাঁর কারাকক্ষে কমলা রঙের চাদর বা পোশাক দিয়ে তৈরি ফাঁসে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার মৃত্যুকে আনুষ্ঠানিকভাবে আত্মহত্যা হিসেবে ঘোষণা করা হলেও বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। চাঁদে স্বয়ংসম্পূর্ণ একটি শহর গড়ে তোলাকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে স্পেসএক্স, এমন মন্তব্য করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। রোববার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম দেওয়া এক পোস্টে মাস্ক জানান, আগামী 10 বছরের কম সময়ের মধ্যেই চাঁদে একটি স্বনির্ভর শহর গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, 5 থেকে 7 বছরের মধ্যে মঙ্গল গ্রহে শহর গড়ার দীর্ঘদিনের লক্ষ্য এখনও বহাল আছে, তবে সভ্যতাকে সুরক্ষিত রাখা এবং দ্রুত চাঁদে পৌঁছানোই বর্তমানে প্রধান অগ্রাধিকার। মাস্কের এই মন্তব্যের আগে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, স্পেস এক্স বিনিয়োগকারীদের জানিয়েছে, চাঁদকে এখন অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং মঙ্গল অভিযানের সময়সূচি আপাতত পেছানো হচ্ছে।
স্পেসএক্স 2027 সালের মার্চে চাঁদে মানববিহীন মহাকাশযান অবতরণের লক্ষ্য নির্ধারণ করেছে। এর আগে মাস্ক 2026 সালের শেষ নাগাদ মঙ্গল গ্রহে মানববিহীন মিশন পাঠানোর পরিকল্পনার কথা বলেছিলেন। চাঁদে মানুষ ফেরানোর দৌড়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা তীব্র হচ্ছে। উল্লেখ্য 1972 সালে অ্যাপোলো 17 মিশনের পর আর কোনো মানুষ চাঁদে পা রাখেনি। এদিকে এক সপ্তাহেরও কম সময় আগে মাস্ক ঘোষণা দেন তার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান XAI অধিগ্রহণ করেছে স্পেসএক্স। এই চুক্তির মাধ্যমে মহাকাশ ভিত্তিক ডেটা সেন্টার গঠনের পরিকল্পনা আরও জোরালো হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। হংকংয়ে গণতন্ত্রপন্থী গণমাধ্যম উদ্যোক্তা জিমি লাইকে 20 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশ এবং উস্কানিমূলক প্রকাশনার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর এ রায় দেওয়া হয়। সোমবার হংকং হাইকোর্টের 3 বিচারকের বেঞ্চ এই সাজা ঘোষণা করেন। 78 বছর বয়সী জিমি লাই বন্ধ হয়ে যাওয়া প্রভাবশালী পত্রিকা অ্যাপল ডেইলির প্রতিষ্ঠাতা। জিমি লাই 5 বছরেরও বেশি সময় ধরে কারাবন্দী রয়েছেন। এর আগে বিভিন্ন মামলায় তাকে একাধিক দফায় সাজা দেওয়া হয়েছিল। গত ডিসেম্বরে চীনের আরোপিত জাতীয় নিরাপত্তা আইনের আওতায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে বেইজিংয়ের প্রণীত জাতীয় নিরাপত্তা আইন কার্যকরের পর থেকে গণতন্ত্রপন্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই মামলাকে কেন্দ্র করে পশ্চিমা সরকার ও মানবাধিকার সংগঠনগুলো জিমি লাইয়ের মুক্তির দাবি জানিয়েছিল এবং রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে সমালোচনা করেছিল। জিমি লাইয়ের পরিবার ও আইনজীবীরা জানিয়েছেন তিনি হৃদরোগ ও উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। তাদের আশঙ্কা দীর্ঘ কারাবাস তার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এদিকে জিমি লাইয়ের পাশাপাশি অ্যাপল ডেইলি পত্রিকার 6 সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা, একজন অধিকারকর্মী এবং একজন আইন সহকারীকে একই দিনে সাজা দেওয়ার কথা রয়েছে।